গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম টু পাইনিয়ার স্টাডি সেন্টার। আমি সৌভিক মুখার্জি এবং আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন টপিক, যেটা হচ্ছে প্ল্যানিং কমিশন, যার বাংলা অর্থ হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমরা হয়তো যদি বিগত বছরের কোশ্চেন পেপার গুলো দেখে থাকো কম্পিটিটিভ এক্সামের, একদম গ্রাউন্ড লেভেলে কম্পিটিটিভ এক্সাম থেকে আপার লেভেল কম্পিটিটিভ এক্সামে বিভিন্নবার এই প্ল্যানিং কমিশন নিয়ে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে। এবং এটা এমন একটা জিনিস যেটা ম্যাক্সিমাম জায়গায় তোমাদেরকে মুখস্থ করানো হবে যে এই ডেটে এটা হয়েছিল, এই ডেটে এটা হয়েছিল। এবং যেহেতু বলা হয় এটা 5 ইয়ার প্ল্যান, তো অনেকে আবার কি করে এটাকে ভাগ করে দেয়। মানে যদি জিজ্ঞেস করে 6 নম্বর প্ল্যানিং কমিশনটা কবে হয়েছিল, তো যবে শুরু হয়েছিল তার সাথে 5 গুণ করে দেয়, 5 × 6 অর্থাৎ 30 ইয়ার্স দিয়ে যোগ করে দেয় যে এই ডেটে হয়েছিল। কিন্তু এগুলো অ্যান্সার নয়, অ্যান্সার ভুল। কারণ এটা কি হয়, প্ল্যানিং কমিশনের সময় অনেক সময় 5 বছরের জায়গায় 4 বছর, কখনো বা 2 বছর গ্যাপ দেওয়া হয়েছিল এবং তারপরে আবার নতুন করে 5 বছর করে করা হয়। তো আজকে এই টপিকটাতে পুরো আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা অথবা প্ল্যানিং কমিশন নিয়ে একটু বিস্তৃতভাবে আলোচনা করব, যাতে আগামী দিনে তোমাদের এটাকে খুব একটা মুখস্থ করতে না হয় এবং তোমরা খুব ইজিলি এখান থেকে অ্যান্সার গুলো করে আসতে পারো। তো ফার্স্ট দেখো, প্ল্যানিং কমিশন। আচ্ছা, একটা জিনিস বোঝো, নর্মালি আমরা বাড়িতে বা আমাদের নিজেদেরই কেরিয়ার বা ভবিষ্যতের ক্ষেত্রে তোমরা সবাই প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভের জন্য, সেক্ষেত্রে তোমাদের লাইফে প্ল্যানের কতটা গুরুত্বপূর্ণ। যে আজ এটা করব, কিছুদিন পর ওইটা করব, একটা টপিক নিয়ে আমরা এইভাবে করব, বা একটা পুরো এক্সামকে ক্লিয়ার করব, আমাকে এত বছরের মধ্যে এক্সামটা ক্লিয়ার করতে হবে। তো সেই সমস্ত জিনিসগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে প্ল্যান কতটা গুরুত্বপূর্ণ। তো ভাবো, একটা লার্জ কান্ট্রি ভারতবর্ষ, এত বড় একটা দেশ, সেই দেশে প্ল্যানটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার জন্য প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা করা হয় 1950 সালে 15ই মার্চ, অর্থাৎ 15 মার্চ 1950 সালে প্ল্যানিং কমিশন আমাদের প্রতিষ্ঠা করা হয়। এবার এই প্ল্যানিং কমিশনের কাজ কি ছিল, ভারতবর্ষের বিভিন্ন যে সেক্টর গুলো আছে, এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, সেখানে কোথায় কত এমফাসাইজ করা হবে অর্থাৎ জোর দেওয়া হবে, এবং কি কি ডেভেলপমেন্ট নিয়ে আসা হবে, এবং কোন জায়গায় সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো কি করে সমাধান করা হবে, তার জন্য নতুন নতুন কি কি ইনোভেশন নেওয়া হবে অর্থাৎ উদ্যোগ নেওয়া হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্ল্যানিং কমিশনরা বিভিন্নভাবে প্ল্যান দিয়ে গেছে এবং তার ভিত্তিতে আমাদের ভারত সরকার বিভিন্ন কাজ বা পদক্ষেপ নিয়েছে। তো তুমি বুঝতে পারছো, 15ই মার্চ 1950 সাল শুদ্ধ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সেই সময় তো কত রকম ইস্যু সেই সময় ভারতবর্ষে ছিল, তার ভিত্তিতে প্ল্যান দেওয়া হয়েছিল। তো আমাদের ফার্স্ট প্ল্যানিং কমিশন যখন তৈরি করা হয়, সেটা হচ্ছে 1951 সালে থেকে 1956 সাল, 5 বছর। এই ফার্স্ট প্ল্যানিং কমিশন তৈরি হয় 1951 থেকে 1956 সাল, হেরাল্ড ডোমার মডেল অনুযায়ী। হেরাল্ড ডোমার মডেল অনুযায়ী, মডেল বলতে তোমরা বুঝতে পারছো হেরাল্ড ডোমার একজন ইকোনমিস্ট, এবং মডেল বলতে তোমরা বুঝতে পারছো যে যে কোনো জিনিসের একটা মডেল লাগে, অর্থাৎ তুমি একটা রিসার্চ কপি টাইপের বলতে পারো, যেখানে তার কোথায় কি করলে কি হবে বা কি ধরনের মডেল তৈরি করা হয়েছে বা কিসের ভিত্তিতে কি করা হবে। তো সেই ধরনের একটা মডেল, যেটা মানে তুমি খুব সম্ভবত মডেল কথাটার সাথে সবাই পরিচিত যে মডেলে কি হয়, আর তোমরা জানো। তো হেরাল্ড ডমার একজন সায়েন্টিস্ট বা ইকোনমিস্ট, সে একটা মডেল দিয়েছিল। তার সেই মডেল অনুযায়ী আমাদের ফার্স্ট প্ল্যানিং কমিশনকে কার্যকর করা হয় এবং সেখানে বলা হয়েছিল যে এগ্রিকালচার সেক্টরের উপর জোর দেওয়া। দেখো কত বিউটিফুল জিনিস, আমাদের যদি এগ্রিকালচার সেক্টর যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে ইন্ডাস্ট্রি তৈরি করব। কারণ ইন্ডাস্ট্রি যে রিসোর্স যেটা দরকার, মেন জিনিস, ইন্ডাস্ট্রি থেকে তো একটা এগ্রিকালচার থেকে রিসোর্সটা সেটাকে ট্রান্সফার করে নতুন করে ইন্ডাস্ট্রি থেকে সেটা ট্রান্সফার করে এবং আমাদেরকে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। তো আমাদের যদি গমই না থাকে, তাহলে আমরা আটা কিভাবে তৈরি করব। ঠিক সেরকমই ফার্স্ট আমাদের এগ্রিকালচারের দরকার, তাই আমরা এগ্রিকালচার সেক্টরের উপরই এমফেসাইজ করেছিলাম। এবার অনেকের একটা ডাউট হচ্ছে, দেখো 1951 থেকে 56 সাল আমরা যদি গুনে দেখি, তাহলে এটা হচ্ছে তোমার 6 বছর হচ্ছে, 51, 52, 53, 54, 55, 56। এটার কারণ কি? আমরা নর্মালি জানো, তোমরা জানো যে মার্চ এপ্রিলটাকে আমাদের বলা হয় ফিনান্সিয়াল ইয়ার, কিন্তু অনেকেই জানে না যে মার্চ এপ্রিলটাকে কেন আমাদের ফিনান্সিয়াল ইয়ার ধরা হয়। জানুয়ারি ফেব্রুয়ারিটাকে ধরলে কি সমস্যা ছিল? এটার মেন কারণ হচ্ছে আমাদের 1935 সালে ফার্স্ট এপ্রিল আরবিআই তাদের কাজ শুরু করে, অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা 1935 সালে 1 এপ্রিল থেকে বা 1 এপ্রিল থেকে তাদের নিজের কাজগুলি শুরু করে এবং সেখান থেকে আমাদের প্রথম ফিনান্সিয়াল ইয়ার ওই হিসাবে ধরা হয়। তো তার জন্য এখানে যে 1951 সালের এখানেও ধরা হবে সেই মার্চ এপ্রিল মাস করে, তাই এটা 5 বছরই হচ্ছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা 6 বছর, কারণ এটা জানুয়ারি থেকে নয়, এটা মার্চ এপ্রিল থেকে আসছে। সেকেন্ড প্ল্যানিং কমিশন কখন হয়েছিল, দেখো 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত। এবং নেহেরু এবং মাহালানাবিস, মাহালানাবিস একজন তোমার স্ট্যাটিস্টিক্স নিয়ে রিসার্চ করতেন তিনি, এবং কলকাতায় যে আইএসআই আছে, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এখন ওয়ার্ল্ড এর ফেমাস ইনস্টিটিউটের মধ্যে একটা, তিনি এটা তারই প্রতিষ্ঠিতা। তো
তিনি প্রতিষ্ঠা করেছিলেন আইএসআই। তো নেহেরু এবং মৌলানা নবীর স্ট্র্যাটেজি অনুযায়ী ফলো করা হয়েছিল, এবং যেহেতু এগ্রিকালচার হয়ে গেছিল সেই মুহূর্তে, তো আমরা সেখানে কি করি, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ এবার এগ্রিকালচার হয়ে গেছে, এবার আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, নাহলে আমাদের কি করছি সেই একই কাজ যেটা ব্রিটিশদের আমলে আমরা একটা সময় করে এসেছি বাধ্য হয়ে, কি রোয়া ম্যাটেরিয়াল আমরা বাইরে পাঠাচ্ছি, সেখানকার ইন্ডাস্ট্রি তৈরি করছে এবং তৈরি করার পর আমাদের ভারতবর্ষে আবার ফেরত দিচ্ছে। তো এর জন্য আমাদের কি দরকার ছিল, রোয়া ম্যাটেরিয়াল, অর্থাৎ এগ্রিকালচার থেকে যখন আমরা রোয়া প্রোডাক্ট গুলো আমরা পেয়ে যাচ্ছিলাম, তখন আমাদের দরকার ছিল ইন্ডাস্ট্রি। তার জন্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং কমিশনে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করেছিলাম। এবার দেখো থার্ড প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছে, কখন হয়েছিল, 1961 সাল থেকে 1966 সাল পর্যন্ত। এবং এই সময় ভারতবর্ষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যেমন ধরো চাইনিজ এগ্রেশন। এগ্রেশন কথার অর্থ হচ্ছে যে কোনো দেশ যখন অন্য দেশে না বলে বিনা অধিকারে যখন প্রবেশ করে, বিশেষ করে যুদ্ধ ক্ষেত্রে, তখন এই এগ্রেশন কথাটা ধরা হয়। তো আমরা জানি 1962-তে আমাদের চায়না সাথে ভারতবর্ষের একটা যুদ্ধ হয়েছিল। পাক ওয়ার হয়েছিল 1965 সালে। এবং সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ড্রট হয়েছিল। ড্রট কথার অর্থ হচ্ছে তোমার খরা। তো সেই সময় খরা হয়েছিল 1965 সালে। তো এই খরা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে এল নিনোর প্রভাব সেই সময় ভারতবর্ষে বিপুল ভাবে পড়েছিল। এবং এল নিনো, লা নিনা, এগুলো কি, এগুলো জিওগ্রাফিক টপিক, আমরা যখন জিওগ্রাফি পড়াই তখন আমি সেই বিষয়গুলোকে নিয়ে ডিসকাস করি। তো এবার দেখো, তোমার যখন তুমি একটা বড় প্ল্যান তৈরি করে রেখে দিচ্ছ, 5 বছর 10 বছর, যাই হোক, এবার হঠাৎ করে তুমি একটা সমস্যার সম্মুখীন হলে, তাহলে তুমি কি 5 বছরের প্ল্যানই রাখবে? নয় না, ইমিডিয়েট আগে ইস্যুটাকে অ্যাড্রেস করতে চাইবে, অর্থাৎ সমস্যার সমাধান করতে চাইবে। তাই দেখো, তুমি পরের যে প্ল্যানিং আমাদের প্ল্যানটা হয়, সেটা হয় 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত, অর্থাৎ 3 বছরের অ্যানুয়াল প্ল্যান বলা হয় এটাকে। আবার এটাকে প্ল্যান হলিডেজও বলা হয়। তো এখানে 5 বছর না, এটা 3 বছরের জন্য করা হয়েছিল, কারণ সেই সময় ভারতবর্ষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল। এবার দেখো, আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ড্রট, অর্থাৎ খরা যখন 1965 সালে হয়েছিল, তখন তোমরা হয়তো নাম শুনে থাকবে খুব, গ্রিন রেভলিউশন, অর্থাৎ সবুজ বিপ্লব। এম.এস. স্বামীনাথন, তিনি সবুজ বিপ্লবের জনক বা ফাদার অফ দ্য গ্রিন রেভলিউশন বলা হয় ইন্ডিয়ার ক্ষেত্রে। তো তিনি কি করেছিলেন, 1965 সাল থেকে 1968 সালের প্ল্যানিং কমিশনের মধ্যে এটা পড়ে, এবং তিনি গ্রিন রেভলিউশনকে ভারতবর্ষের মধ্যে নিয়ে এসেছিলেন। এই সবুজ বিপ্লব কথাটার অর্থ কি? সবুজ বিপ্লব কথাটার অর্থ হচ্ছে যে তোমার হাইব্রিড যে সমস্ত জিনিসগুলো আজকে আমাদের, যেটা বলতে পারো অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ অত্যাধিক পরিমাণে সার বা আদার্স জিনিস ইউজ করার জন্য আমরা হেলথের বিভিন্ন প্রবলেম ফেস করছি। কিন্তু একটা সময় এটা কিন্তু আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, কারণ ভারতবর্ষ এই খরার সময়, অর্থাৎ এই ড্রটের সময় এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশনে পড়েছিল, যেখানে প্রত্যেক মানুষের কাছ অব্দি খাবার পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা ভারতবর্ষের হচ্ছিল না। এবং ভারতবর্ষ এই সমস্যা থেকে সমাধান করেছিলেন তখন এম.এস. স্বামীনাথন গ্রিন রেভলিউশনকে নিয়ে এসে। তো তোমরা বুঝতে পারছো গ্রিন রেভলিউশন এম.এস. স্বামীনাথন নিয়ে এসেছিল। এবার আমি একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল এটা বলতে গিয়ে, বিভিন্ন সময় জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় আছে? তুমি টিডিএসইএসে দেখলে ওটা দেখতে পাবে, এটা হচ্ছে দিল্লিতে আছে। আমি এটা জাস্ট একটা ফ্যাক্ট বলে দিলাম, তোমরা নোট করে নিতে পারো। এরপরে দেখো, আমি চলে আসছি ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং কমিশন। এটা হচ্ছে 1969 সাল থেকে 1974 সাল পর্যন্ত হয়েছিল। এগুলোতে কোথায় কি এমফাসাইজ করা হয়েছিল অত জোর দেওয়ার দরকার নেই, কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এমফাসাইজ করা হয়েছিল, অত জোর দেওয়া হয়েছিল এবং বিভিন্ন কিছু করা হয়েছিল। তো এটা অতিরিক্ত তোমাদের বিশেষ করে মনে রাখার দরকার নেই, বা অতিরিক্ত এক্সট্রা ফ্যাক্ট দরকার নেই। এরপরে আমি চলে আসছি ফিফথ 5 ইয়ার কমিশন। এটা হচ্ছে 1974 সাল থেকে 1979 সাল পর্যন্ত হয়েছিল। তারপর হচ্ছে 1980 থেকে 1985। সেভেন্থ 1985 থেকে 1990। এবার ভারতবর্ষে আবার একটা সমস্যায় পড়ে। এই সমস্যাটা তো ভারতবর্ষের একটা অন্যতম সমস্যা ছিল, এবং এই সমস্যা ভারতবর্ষের বুকে একটা অন্যতম, তুমি বলতে পারো একটা অন্যতম, তো তোমরা দেখতে পাচ্ছ যে সেভেন্থ 5 ইয়ার প্ল্যানিং কমিশন যেটা হয়েছিল, সেটা হচ্ছে 1985 সাল থেকে 1990 সাল পর্যন্ত। এবার এই সময় ভারতবর্ষে একটা অন্যতম সমস্যার সম্মুখীন হয়, এবং যেটা ভারতবর্ষের বুকে একটা ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করেছিল। এবং এই সমস্যা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম রেভলিউশন নিয়ে আসে, অর্থাৎ বিপ্লবের সৃষ্টি করে। কি রকম বিপ্লব? এই বিপ্লব কিন্তু ওই বিপ্লবের কথা আমি বলছি না, এখানে বিপ্লব আমি বলতে চাইছি ভারতবর্ষের বাণিজ্য এবং আদার্স জিনিস নিয়ে। তো এবার কি হয়েছিল দেখো, নর্মালি আমাদের প্রথমত ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষে শাসন করে গেছে, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে,
সে কিন্তু একটা ইংলিশ ট্রেডিং কোম্পানি হিসাবে অর্থাৎ বাণিজ্য করার সূত্রেই এসেছিল। তার ফলে কি হয়েছিল, সে একটা বৈদেশিক কোম্পানি যে বাণিজ্যের সূত্রে ভারতবর্ষে আসে, সেখান থেকে সে কিন্তু ভারত শাসন করতে লাগে বিভিন্ন কৌশল তারা পদ্ধতি অবলম্বন করার পরে। তো এবার কি হচ্ছে, ভারতবর্ষের এতদিন পর্যন্ত যা যা পদ ইয়ে ছিল, তো সেক্ষেত্রে একটা রেড টপিজম অর্থাৎ অথবা তুমি বলতে পারো লাইসেন্স রাজের একটা প্রকোপ ছিল। অর্থাৎ সাধারণ কোনো কোম্পানিকে লাইসেন্স দেওয়া হতো না। ভারতবর্ষ প্রত্যেকটা কোম্পানিকে এভাবে ধরে রেখেছিল যাতে আর কোনো কোম্পানির দখল ভারতবর্ষ বা আর কোনো কোম্পানির দখলে ভারতবর্ষ না আসে। এবং তার ফলে কি হয়, আমাদের ভারতবর্ষে বিভিন্ন কোম্পানি গড়ে উঠতে পারে না। প্লাস হচ্ছে যে গ্লোবাল ইকোনমির সাথে ভারতবর্ষ মার্চ ছিল না, অর্থাৎ ভারতবর্ষ কি করতো, খুব লিমিটেড কিছু কান্ট্রির কাছ থেকে ভারতবর্ষ আদান প্রদান করতো বা খুব লিমিটেড কান্ট্রির সাথে ভারতবর্ষ নিজের লেনদেন করতো। এছাড়া কিন্তু ভারতবর্ষে বিশেষ কিছু একটা সম্পর্ক করে উঠতে চাইতো না বাণিজ্যিক দিক দিয়ে। তো এইটার নাম হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এই যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এটা 1991 সালে ভারতবর্ষে আসে। এর কারণটা কি, যেটা তোমাকে বললাম যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল, সেই সমস্যার সম্মুখীন এতটাই ভয়ঙ্কর ছিল যে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই আইএমএফ হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটনে, এবং খুব সম্ভবত 1944 সালে আইএমএফ প্রতিষ্ঠিত হয়। তো আইএমএফ যখন তোমার ভারতবর্ষ যখন আইএমএফ এর কাছে ঋণ নিতে যায়, তখন আইএমএফ বলে যে তোমাদের যে পলিসি গুলো আছে, যেখানে এতভাবে কোম্পানিকে বেঁধে রাখা হচ্ছে বা গ্লোবালাইজেশন করা হচ্ছে না, সেক্ষেত্রে প্রবলেম কি হচ্ছে যে ভারতবর্ষ যে ঋণ নিচ্ছে সেই ঋণ ভারতবর্ষ পরবর্তীকালে শোধ করতে পারবে না, এবং কোম্পানিকে ভারতবর্ষকে মুক্তি দেওয়া উচিত অর্থাৎ ছেড়ে দেওয়া উচিত যাতে তারা তাদের মতো কাজ করতে পারে। তো এবার কি করা হয়, এই আইএমএফ তো আইএমএফ ভারতবর্ষকে ঋণ দেয়, এবং ভারতবর্ষের পরিস্থিতি ওই সময় এতটাই খারাপ ছিল যে ফরেন থেকে এক্সচেঞ্জ করার জন্য যে রেশিও থাকে সেটা 14 দিনের মতো ভারতবর্ষে ছিল না। অর্থাৎ আমাদের ভারতবর্ষের কারেন্সি থেকে গোটা বিশ্বে চলে না, আমেরিকার কারেন্সি আলাদা, জাপানের কারেন্সি আলাদা। তো সেক্ষেত্রে যে কারেন্সির মাধ্যমে ভারতবর্ষ এক্সচেঞ্জ করতো দ্রব্য সামগ্রিক, সেই কারেন্সি পুরো 14 দিনের মতো ছিল না। তো এর ফলে কি হতো, ভারতবর্ষ কোনো জিনিস বাইরে থেকে আনতে পারতো না। তো তার জন্য আইএমএফ এর কাছ থেকে ভারতবর্ষকে সেই মুহূর্তে লোন নিতে হয়, এবং আইএমএফ এর অ্যাডভাইসি এলপিজি 1991 সালে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন এটা করা হয়। লিবারালাইজেশন কথার মানে হচ্ছে মুক্তি, বিভিন্ন কোম্পানিদেরকে মুক্তি দেওয়া। প্রাইভেটাইজেশন কথার মানে হচ্ছে গভর্নমেন্টের যে কোম্পানিগুলো ছিল, সমস্ত কিছু গভর্নমেন্টের আন্ডারে ছিল, সেগুলোকে বিভিন্ন প্রাইভেটাইজ করা। তোমরা এখনো জানতে পারছো যে বিভিন্ন ক্ষেত্রে রেলকে অনেকটা প্রাইভেটাইজ করা হচ্ছে। তো এটাও করা হচ্ছে যাতে রেলের বিভিন্ন ডেভেলপমেন্ট হয়। তো সেটা হচ্ছে এলপি, আর জি হচ্ছে গ্লোবালাইজেশন, অর্থাৎ ভারতবর্ষের ইকোনমিকে গোটা বিশ্বের ইকোনমির সাথে মার্চ করানো, অর্থাৎ ভারতবর্ষ যাতে গোটা বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে বিজনেসের দিক দিয়ে রিলেশন রাখে বা ট্রানজাকশন করে, সেই দিক দিয়ে একটা তৈরি করা ভারতবর্ষকে। তো এটা হচ্ছে এলপিজি, যেটা 1991 সালে তৈরি হয়। তো এইখানে এটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান, এখানেও 1990 থেকে 1992 অর্থাৎ 2 বছরের জন্য করা হয়েছিল। ঠিক যেমন তোমাকে আগেরবার বললাম, তোমার কাছে যদি বিরাট সমস্যা থাকে তাহলে নিশ্চয়ই তুমি বিরাট কিছু একটা প্ল্যান তৈরি করবে না, ইমিডিয়েট সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য করবে। তার জন্য এখানে 2 বছরই করা হয়েছিল অ্যাড্রেস করার জন্য। এবার আসি 8 5 ইয়ার প্ল্যান, যেটা 1992 থেকে 1997 অব্দি হয়েছিল। 9 5 ইয়ার প্ল্যান, যেটা 1997 থেকে 2002 পর্যন্ত হয়েছিল। এবং 10 5 ইয়ার প্ল্যান, যেটা 2002 থেকে 2007 পর্যন্ত হয়েছিল। 11 5 ইয়ার অর্থাৎ 11তম 5 ইয়ার প্ল্যান, যেটা হচ্ছে 2007 থেকে 2012 সাল পর্যন্ত হয়েছিল। এবং 12th লাস্ট প্ল্যানিং কমিশনের লাস্ট প্ল্যান এটা ছিল, সেটা হচ্ছে 2012 থেকে 2017 সাল পর্যন্ত। কিন্তু এখানে দেখো আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছি, কারণ 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। পরীক্ষায় কোশ্চেন দেয় নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে 1 জানুয়ারি। তো লাস্ট প্ল্যানিং কমিশন কততম প্ল্যান দিয়েছিল, সেটা হচ্ছে 12তম। এবার যে ব্যাপারটা হচ্ছে যে প্ল্যানিং কমিশন হঠাৎ করে বন্ধ করে নীতি আয়োগ কেন তৈরি করা হলো, তো এটা একটা অনেক ডিটেলসে ভিডিও করতে হবে তার জন্য, কারণ এটা নিয়ে অনেক কিছু বলার আছে। এবং এটুকু বলে রাখি, প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগ দুটি এক্সিকিউটিভ বডি। এক্সিকিউটিভ বডি কি, কনস্টিটিউশনাল বডি কি, জুডিশিয়ারি কি, কোয়াসি জুডিশিয়ারি কি, স্ট্যাচুটরি বডি কি, লেজিসলেটিভ বডি কি, এগুলোর জন্য আমি পরবর্তীকালে অন্য অন্য ভিডিওতে নিয়ে আসবো। জাস্ট এটুকু জেনে রাখো এটা একটা এক্সিকিউটিভ বডি। এবং এটুকু জেনে রাখো তোমরা যে প্ল্যানিং কমিশনের ব্যাপারে যেটুকু আমি আজকে বললাম সেটা জেনে রাখো। এবং নীতি আয়োগ প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে, অর্থাৎ নীতি আয়োগ নতুন করে তৈরি হয়, এবং 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগকে সেট আপ করা হয় অর্থাৎ তৈরি করা হয়। তো আজকের মতো আমি মনে করছি এটুকুই। আমার আর এই বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই।
আশা করছি তোমাদের প্ল্যানিং কমিশন সম্পর্কে বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে যা যা ডাউট ছিল অথবা যে সমস্যাগুলো হচ্ছিল সেটা আমি কিছুটা হলেও সমাধান করে উঠতে পেরেছি, এবং সাময়িকভাবে বা ভালোভাবেই হোক আমি তোমাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি প্ল্যানিং কমিশন কি। এবং আগামী ভিডিওতে আমরা আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা পায়োনিয়ার স্টাডি সেন্টারে অফলাইন ব্যাচ জয়েন করতে পারো, যেখানে তোমরা আমাদের সাথে ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারাক্ট করতে পারবে এবং তোমাদের বিভিন্ন কোয়ারিজ ডাউট এবং গাইডেন্সের সাথে তোমরা পড়াশোনা করতে পারবে এবং তোমাদের যে কোয়ারিজ ডাউট গুলো থাকবে সেগুলো আমরা সলভ করতে পারবো। তো আমাদের নিচে দেওয়া মোবাইল নাম্বারে তোমরা ফোন করো, যোগাযোগ করো, সেখানে তোমাদের নাম রেজিস্টার করো এবং তোমাদের যাবতীয় ইনকোয়ারি আছে সে বিষয়ে তোমরা সেখানে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। এবং লাস্ট বলে রাখি, আমি আগের ভিডিওতেও বলেছি, এটাতেও বলছি, আমাদের 29 তারিখ রবিবার একটি ফ্রি ইন্ট্রোডাক্টরি ক্লাস আয়োজন করা হয়েছে, যেখানে আমরা বিভিন্ন পরীক্ষার কেন্দ্রিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তোমরা সেই বিষয়ে যে কেউ আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসের পার্ট হতে পারো এবং যাবতীয় যা ডাউট আছে কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।